Hello everyone, welcome to my channel. I am Hoymuntika Das and currently working as WBCS Executive Officer. আজকে আগের দিনের মতন যে এডিটোরিয়াল ডিসকাশন আজকে মার্চ মাসের 28 তারিখ এবং আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল সহ নিউজ পেপার অ্যানালিসিস আজকের উপস্থাপনে থাকবে। বেশ কিছু স্ট্যাটিক পোর্শন যেগুলো না জানলে আমরা একটা নিউজ পেপারের প্রপার আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না, সেই জায়গা নিয়েও আলোচনা আমাদের থাকবে। হোপফুলি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে এবং তোমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ কেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা WBCS পুলিশ ক্লার্কশিপ এবং যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে, হোপফুলি ইউ উইল গেট দ্য বেনিফিট আউট অফ মাই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক আজকের 28 তারিখের এডিটোরিয়াল অ্যানালিসিস। প্রথম দেখো যে খবরটা এসছে এটা হচ্ছে শিক্ষা মিশনে টাকা আটকানোয় আপত্তি স্থায়ী কমিটির। অ্যাকচুয়ালি এখানে যে জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা মিশন বা যে সমগ্র শিক্ষা মিশন। দেখো, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার। আমাদের কিন্তু এখান থেকে খুব বেশি জানার কিছু নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সমগ্র শিক্ষা মিশন। সমগ্র শিক্ষা মিশন এইটা আমাদের পরীক্ষায় পড়তে হবে, কারণ এটা আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কভার করে। তাহলে সমগ্র শিক্ষা মিশন কি? অ্যাকচুয়ালি সমগ্র শিক্ষা মিশন কিন্তু স্টার্ট হয়েছিল তিনটে মিশনকে মার্চ করে ইন দ্য ইয়ার অফ 2018। প্লিজ নোট ডাউন দিস অল ইনফরমেশন। 2018-এ দেখো আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশন লঞ্চ করা হয় বাই মার্জিং 3 এক্সিস্টিং স্কিম। হোয়াট ওয়ার দোজ 3 এক্সিস্টিং স্কিম? নাম্বার 1 সেটা হচ্ছে দেখো SSA অর্থাৎ সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান, ঠিক। 2 নম্বর যে স্কিমটাকে মার্চ করা হয়েছিল সেটা হচ্ছে RMSA রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ঠিক। এবং 3 নম্বর যেটা স্কিম ছিল সেটা হচ্ছে টিচার এডুকেশন, যেটাকে বলা হয় টিচার ট্রেনিং, ঠিক। তাহলে এই তিনটাকে মার্চ করে 2018-এ একটা হলিস্টিক মিশন টু টার্গেট দ্য এডুকেশনাল ডেভেলপমেন্ট, দ্য গভর্নমেন্ট লঞ্চ দি সমগ্র শিক্ষা মিশন। মেনলি এটা অপারেটেড থ্রু দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক। মিনিস্ট্রি অফ এডুকেশন, কারেক্ট। নেক্সট যে পয়েন্টটা আমাদের জানতে হবে, এটা কিন্তু সমগ্র শিক্ষা মিশন কিন্তু কভার করছে প্রি স্কুল লেভেল এডুকেশন থেকে একদম তোমরা যদি ধরো ক্লাস 12 লেভেলের এডুকেশন পর্যন্ত। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট জায়গায়। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ দিস পার্টিকুলার মিশন, যেটাকে বলা হচ্ছে সমগ্র শিক্ষা মিশন SSM, ঠিক। ফার্স্ট অবজেক্টিভ টু ব্রিং কোয়ালিটি এডুকেশন ইন আওয়ার কান্ট্রি। 1 নম্বর অবজেক্টিভ কোয়ালিটি এডুকেশন। যারা ডেসক্রিপটিভ প্যাটার্নেও লিখবে তোমাদের এইভাবেই লেখা ধরন হওয়া উচিত। নেক্সট টু ব্রিং ডাউন দ্য সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ জেন্ডার গ্যাপ, যাতে প্রত্যেকটা জেন্ডার বি ইট দ্য মেল অর দ্য ফিমেল জেন্ডার সবাই যেন শিক্ষার আলো পায়, সেটাই কিন্তু এর একটা অবজেক্টিভ ছিল। নেক্সট টু ব্রিং ইকুইটি ইনক্লুশন অ্যাট অল স্টেজেস, মানে প্রত্যেকটা ক্লাস প্রি স্কুল থেকে যদি আমরা ধরি প্রি স্কুল টু একদম ক্লাস 12 পর্যন্ত যে ইনইকুয়ালিটি থাকে, এনরোলমেন্ট রেশিওতে থাকে, স্কুল ড্রপ আউটে থাকে, সেগুলোকে টার্গেট করাও কিন্তু এই মিশনের একটা অবজেক্টিভ ছিল। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট একটা অবজেক্টিভ ছিল, যেখানে ট্র্যাডিশনাল মেথডের বাইরে স্কিল্ড অ্যান্ড মডার্ন মেথড অফ এডুকেশনকে আমরা অ্যাডাপ্ট করতে পারি, স্কুলগুলো অ্যাডাপ্ট করতে পারি ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেটাও একটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও কিন্তু একটা অবজেক্টিভ অফ দ্যাট পার্টিকুলার মিশন ছিল। এবং লাস্ট যদি মেজর আমরা অবজেক্টিভ অফ দ্য SSM স্কিম ধরি, দ্যাট ইজ দ্য ডিজিটাল এডুকেশন, ঠিক। এই ছিল হচ্ছে ব্রডার একটা অবজেক্টিভ। দিস বিহাইন্ড দিস সমগ্র শিক্ষা মিশন,
one particular act is responsible, and the Right to Education Act passed by the Parliament in the year of 2009. এই Right to Education Act এর বিভিন্ন ফিচার্সকে ফ্যাসিলিটেট করার জন্য এবং বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই SSM মিশনকে লঞ্চ করা হয়। এবার আমরা যদি লাস্ট একটা ওয়ার্ড দেখি যেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য নিউ এডুকেশন পলিসি, যেটা কিন্তু নিউ এডুকেশন পলিসি, যেটা কিন্তু আমাদের টোটাল এন্টায়ার এডুকেশনাল যে সিস্টেম সেটাকে চেঞ্জ করার কথা বলে, এবং সেটা কিন্তু 2020-তে লঞ্চ করা হয়। এবং এই নিউ এডুকেশন পলিসি কিন্তু রিপ্লেস করে এক্সিস্টিং নিউ যে এডুকেশন পলিসি ছিল, যেটা 1986 থেকে চলে আসছিল, সেই এডুকেশন পলিসিকে কিন্তু রিপ্লেস করে। নেক্সট যে জায়গাটা হচ্ছে, এই নিউ এডুকেশন পলিসি থেকে একটা কোয়েশ্চেন্স আমার মনে পড়লো, বলে দিচ্ছি যে এটা কিন্তু কোন কমিটির রেকমেন্ডেশনে গভর্নমেন্ট কিন্তু এই নিউ এডুকেশন পলিসি এনেছিল। তোমরা লিখে রাখতে পারো, কে কস্তুরীরঙ্গন কমিশন। আমি লিখে দিচ্ছি, কে কস্তুরীরঙ্গন কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু এই নিউ এডুকেশন পলিসি আসে, এবং সেটা কিন্তু আমাদের বর্তমানে দেখবে আমরা ক্লাস 10 পড়ি, মাধ্যমিক দিই, দেন আমাদের ক্লাস 2 মানে আমরা উচ্চ মাধ্যমিক দিই এবং আমরা স্কুল লেভেলের এডুকেশনকে শেষ করি। এই জায়গায় কিন্তু এটা রিপ্লেসড করে উইথ দ্য 5+3+3+4 এডুকেশন সিস্টেম, যেখানে বলা হয় ইনিশিয়াল 5 ইয়ার্স থাকবে আমাদের ফাউন্ডেশন কোর্স এডুকেশন লেভেলে, নেক্সট 3 ইয়ার স্টুডেন্টস উইল গেট টু লার্ন অ্যাট দেয়ার প্রিপারেটরি স্টেপ, মানে প্রিপারেশন বা প্রিপারেটরি স্টেজে থাকবে। নেক্সট 3 ইয়ার্সে কিন্তু থাকবে এটা মিডিল লেভেল এডুকেশন হবে, এবং লাস্ট 4 ইয়ার্স থাকবে কিন্তু সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন। সো এই 10+2 এডুকেশন সিস্টেমকে কিন্তু রিপ্লেস করা হয় উইথ দ্য 5+3+3+4 এডুকেশন পলিসি। হোপফুলি তোমরা এই পুরো জায়গাটা বুঝতে পেরেছিলে। এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য সমগ্র শিক্ষা মিশন দ্যাট কেম ইনটু টুডেজ নিউজ পেপার। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে দেখো, মোদির ডাকে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। তো গত বছর রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিল্লি আসার জন্য জানিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরে দেখা যাচ্ছে দীর্ঘদিন 2022 সাল থেকে যে রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, তারপর প্রথম ইন্ডিয়াতে ভিজিট করবেন কিন্তু আমাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই জায়গায় দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার পার্সপেক্টিভ অর আওয়ার কম্পিটিটিভ এক্সামিনেশন, দ্যাট ইজ টু আন্ডারস্ট্যান্ড ডিটেলস অ্যাবাউট দ্য ইন্ডিয়া রাশিয়ার রিলেশনশিপ। আমরা যদি ইন্ডিয়া এবং রাশিয়ার রিলেশনশিপকে স্টাডি করি, দেন আমরা জানতে পারবো যে ইন্ডিয়া এবং রাশিয়া কিন্তু দীর্ঘদিন ধরে একটা কোঅপারেটিভ যে এক্সিস্টেন্স ইন দ্য ফ্রেন্ডলি রিলেশন, সেটা কিন্তু ভারত এবং রাশিয়া মেনটেন করছে। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, সামারি করি যে ইন্ডিয়া এবং রাশিয়ার রিলেশন কি কি অ্যাসপেক্টের ওপর দাঁড়িয়ে আছে। রাশিয়ার আগের নাম কি ছিল? রাশিয়ার আগের নাম কি ছিল? USSR, ঠিক আছে, সোভিয়েত রাশিয়া যেটা ছিল। তো ফার্স্ট অফ অল ইন্ডিয়া কিন্তু রাশিয়ার কাছ থেকে বিভিন্ন দিক থেকে বেনিফিটেড হয়েছে। ফার্স্টলি ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট যে অ্যামাউন্ট অফ ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু রাশিয়া থেকে পারচেস করে বা ইম্পোর্ট করে। রাশিয়া এবং ইন্ডিয়া কিন্তু জয়েন্টলি বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামের মেম্বার, লাইক ইউনাইটেড নেশন, আমরা যদি ধরি G20, আমরা যদি ধরি ব্রিক্স কান্ট্রি, ঠিক, আমরা যদি ধরি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এগুলোই কিন্তু ইন্ডিয়া রাশিয়া কিন্তু বাইল্যাটারাল বা একটা ফ্রেন্ডলি কোঅপারেশন দীর্ঘদিন ধরে মেনটেন করে আসছে। আমরা যদি ধরি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তাহলে আমরা দেখব তার পার্মানেন্ট মেম্বার হিসাবে কিন্তু তার পার্মানেন্ট মেম্বার হিসাবে কিন্তু রাশিয়া ইজ দ্য পার্ট অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। অ্যান্ড আমরা যদি হিস্ট্রি দেখি, তাহলে আমরা দেখব অলওয়েজ রাশিয়া হ্যাজ ট্রাইড টু হেল্প আউট ইন্ডিয়া ইন দ্য এনি কাইন্ড অফ মানে যদি কন্ট্রোভার্সি হয়, এনি কাইন্ড অফ প্রবলেমস ইন্ডিয়া ফেস করে, সেই জায়গায় কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া এক্সটেন্ডেড ইটস ফেভার টুয়ার্ডস ইন্ডিয়া। যদি আমরা কামিং টু দ্য নেক্সট প্যারামিটার, আমরা যদি দেখি ডিফেন্স is one of the important perspective to maintain the security of our any country, including the country like India. সেখানেও দেখা যাচ্ছে রাশিয়া এবং ইন্ডিয়া কিন্তু একটা ডিফেন্স পার্টনারশিপ দীর্ঘদিন ধরে মেনটেন করে আসছে, এবং যে রাশিয়া এবং ইন্ডিয়ার যে ডিফেন্স এক্সারসাইজ, সেটা কিন্তু
প্রত্যেক বছর মেনটেন হয় সেটা হচ্ছে কিন্তু ইন্দ্রা। এটা পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে, ইন্ডিয়া রাশিয়া ইন্দ্রা ডিফেন্স এক্সারসাইজ। নেক্সট ইন্ডিয়া যদি দেখি আমরা রাশিয়া থেকে বিভিন্নভাবে বিভিন্ন মিলিটারি আর্মস উইপন্স পারচেস করেছে, যার মধ্যে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্মস থেকে কোয়েশ্চেন্স আসে। ওয়ান ইজ দ্য ব্রহ্মাস মিসাইল, আর একটা হচ্ছে সুখোই। এই দুটো কিন্তু ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে পারচেস করেছে। আমরা যদি দেখি নিউক্লিয়ার যে ডোমেন, নিউক্লিয়ার যে ইন্ডিপেন্ডেন্স আমাদের কান্ট্রিতে ইন্ডিয়াতে যে সমস্ত অ্যাটমিক এনার্জি প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যান্ট প্লেসড ইন তামিলনাড়ু অ্যান্ড দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার নিউক্লিয়ার প্ল্যান্ট ইজ কুন্দালকুলাম নিউক্লিয়ার পার্ক। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানবে। কুন্দালকুলাম নিউক্লিয়ার সেন্টার যেটা আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই কুন্দালকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কিন্তু রাশিয়ার কোঅপারেশনে তৈরি হচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য থোরিয়াম বেসড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা রাশিয়া ইজ হেল্পিং আউট ইন্ডিয়া টু ডেভেলপ অ্যান্ড টু রান দ্যাট কাইন্ড অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হুইচ ইজ বেসড আপন দ্য নিউক্লিয়ার ফুয়েল থোরিয়াম। নেক্সট আমরা যদি দেখি রাশিয়ার সাথে যদি ইন্ডিয়ার কোঅপারেশন কামিং টু দ্য ডোমেন অফ দ্য স্পেস দেখি, তাহলে সেখানেও দেখব বিভিন্ন যে পাস্টে ইন্ডিয়া যে সমস্ত স্পেস মিশন লঞ্চ করেছিল, বিট আর্যভট্টা, এই নামগুলো তোমরা অবভিয়াসলি জানো, ভাস্করা, এগুলোই কিন্তু রাশিয়া কোঅপারেট করেছিল। এবং ফার্স্ট যে হিউম্যান স্পেস ফ্লাইট ইন্ডিয়ার যে প্রজেক্ট আছে সেইটার নাম কি তোমরা সবাই জানো, সেটার নাম হচ্ছে গগনয়ান। এই গগনয়ান এইটাকেও কিন্তু রাশিয়া কিন্তু হেল্প করছে ইন্ডিয়াকে টু কমপ্লিট দ্যাট পার্টিকুলার মিশন। এই ছিল আমাদের পুরো যে জায়গাটা, আমি অনেকগুলো অ্যাসপেক্টকে কভার করলাম রাশিয়া তোমার এবং ইন্ডিয়ার রিলেশন নিয়ে। এবং আমরা যদি জাস্ট একবার আলোচনা করে নিই তাহলে দেখা যাবে যে এখানেও বলা হয়েছে যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে ট্রেড সেটাকে দ্বিগুণ করে বছরে প্রায় $10 কোটি ছোঁয়ার একটা অভিপ্রায় দুই পক্ষ ঠিক করেছে। এবং চেন্নাই ভ্লাদিভস্টক সামুদ্রিক বাণিজ্য করিডোর মারফত রাশিয়া থেকে পণ্য আসবে ভারতে, অর্থাৎ আমাদের যে ভারতীয় পোর্ট চেন্নাই এবং রাশিয়ার একটি পোর্ট ভ্লাদিভস্টক, সেই দুটোর মধ্যে কানেক্টিভিটি ইস্যু নিয়েও কথা হবে আগাম যে সফর হবে সেখানে। এবং সেখানে বলা হয়েছে যে এই দুটো কানেক্টিভিটি, এই করিডোর তৈরি হলে ট্রান্সপোর্টেশন অফ দ্য গুডস এবং ট্রেড কোঅপারেশন অ্যান্ড দ্য রিলেশন অনেক ভালো হবে। এবং রাশিয়া ইউক্রেন যে ওয়ার হয়েছে, সেই রাশিয়া ইউক্রেন ওয়ারেও ভারত কিন্তু প্রথম থেকেই ইন দ্য ফেভার অফ পিস, ইন দ্য ফেভার অফ মানে নেগোসিয়েশন অ্যান্ড ডায়লগের ফেভারেই কিন্তু ইন্ডিয়া রাশিয়াকে সাহায্য করেছে। আমরা যদি জাস্ট এই পয়েন্টটাও তোমরা অ্যাড করে নিতে পারো, ইউক্রেন যে রাশিয়া ওয়ার চলছে এবং সেই জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা হয়ে আছে সেখানে কিন্তু ইন্ডিয়াও কিন্তু মানে পার্টিকুলারলি একটা নন ইন্টারফেয়ারেন্স পলিসিতে বিশ্বাস করেছে এবং ইন্ডিয়া কিন্তু পিসফুল ডায়লগ এবং যে পিসফুল ডিপ্লোমেসির মাধ্যমে এই পুরো জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করেছে টু এক্সপ্রেস দেয়ার ভিউ উইথ রেসপেক্ট টু ইউক্রেন রাশিয়া ওয়ার। হোপফুলি এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। কামিং টু দ্য নেক্সট পোর্শন, যেটা হচ্ছে আজকের আমাদের এডিটোরিয়াল অ্যানালিসিস। দেখো, এটা আমি বলবো নামের ফাঁদে এই যে এডিটোরিয়ালটা আছে, এখানে বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম দেয়া হয়েছে বা নাম নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো প্রত্যেকটি রাজ্যের এবং সর্বোপরি একটি দেশের শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত স্কিম। কিন্তু দেখা গেছে যে পার্টিকুলারলি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সেইখান থেকে বিভিন্ন সময় দেখা গেছে সেন্ট্রালের স্কিমের নাম চেঞ্জ করে আমাদের পশ্চিমবঙ্গে সেই স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে বিপুল কোটি কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের কাছে আটকে দিয়েছে। তো এটা তোমরা একবার পড়ে নিতে পারো, বাট আমি এটা একটু পলিটিক্যাল অ্যাঙ্গেলের বলে পরীক্ষায় লাগবে না বলে আমি জিনিসটাকে ডিসকাস করলাম না। এটাও একটি অবভিয়াসলি তোমার করে তোমাকে ভাবিনি, এটি একটি পলিটিক্যাল নিউজ, তোমরা সেটা পড়ে নিতে পারো।
আমি যে জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব ইন ডিটেল সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ট্রান্সপারেন্সি এবং তার ইন্টিগ্রিটি কিভাবে বাড়ানো যায় সেই জায়গায়, বা বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা ভারতবর্ষের ডেমোক্রেসিকে রক্ষার দায়িত্বে আছে সেই জায়গাটা থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিভাবে রিভাইভ করা যায়, বা হোয়াট আর দ্য ইস্যুস ফেসড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই এই এডিটোরিয়ালে ডিসকাশন করা আছে, আমি আজকে আলোচনা করব। এই এডিটোরিয়ালটা ডিসকাশনের আগে লেটস কাম ইনটু দ্য থিং দ্যাট আমরা কিছু ফ্যাক্টস অ্যাবাউট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পড়ে নেব। দিস ইজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু আমাদের একটা কি আউট অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন এটাকে স্ট্যাবলিশ করা হয়েছে, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে কিন্তু certain articles আছে related to the election commission of India. And what is the article? Mainly article 324 deals with the election commission of India. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আছে তার কারেন্টলি কজন মেম্বার থাকে? 3 মেম্বার এটি একটি বডি, কনসিস্ট অফ 1 সিইসি অর্থাৎ যাকে বলা হয় চিফ ইলেকশন কমিশনার, এবং 2 আদার ইলেকশন কমিশনার, ঠিক। এবং ইনিশিয়াল যদি ইনসেপশন টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স আমরা দেখি তখন 1 মেম্বার এটি একটি বডি ছিল। লেটার অন কিন্তু 1984-এ আমরা দেখি, 1989-এ আমরা প্রথম দেখি এর নাম্বার, ইলেকশন কমিশনের যে বডি তার মেম্বার সংখ্যা 1 থেকে 3 করা হয়, এবং তারপর পুরো ডেমোগ্রাফি যখন ভোটিং এজ 21 ইয়ার্স থেকে কমে 18 ইয়ার্স করা হয় তখন কিন্তু আমাদের দেশে ইলেকশনকে হ্যান্ডেল করার জন্য প্রেশার অনেক বেড়ে যায়। অ্যান্ড ফ্রম দ্যাট টাইম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেজেন্ট টাইমেও কিন্তু 3 মেম্বার বডি হিসাবে কাজ করছে। আচ্ছা, ইলেকশন কমিশনের যে মেম্বার হবে তাদের টেনিওর কত বছর থাকবে? টেনিওর কিন্তু থাকে 6 ইয়ার্স, তারা 6 বছরের জন্য অ্যাপয়েন্ট হয়, অর আপ টু দ্য কমপ্লিশন অফ 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, মানে সে 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স যে কোনো একটা বয়সের টেনিওরের জন্য তারা অ্যাপয়েন্টেড হয়। এবং আমাদের যারা সুপ্রিম কোর্টের জাজ থাকে তাদের যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় তাদের সাথে তারা যেরকমভাবে অ্যালাওয়েন্স পায়, তাদের যে স্যালারি স্ট্রাকচার তার সাথে ইসিআই এর মেম্বারদেরও স্যালারি স্ট্রাকচার সেম থাকে। তো এই হচ্ছে পুরো একটা বেসিক, যদি আমরা জায়গাটাকে অ্যানালিসিস করি তাহলে এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার যদি আমরা আর্টিকেলটা পড়ি, আর্টিকেলে কি লিখতে চেয়েছে আমরা দেখে নিই। এক মিনিট। আচ্ছা, বলা হয়েছে যে এই যে আমাদের নির্বাচন কমিশনে 3 জন মেম্বার থাকে, সেই জায়গায় আমরা বিভিন্ন যে পাস্ট যদি ইনসিডেন্টস দেখি তাহলে দেখা যায় যে এই 3 জন যে অফিসার থাকে তারা কিন্তু খুব সুপরিচিত সুপ্রতিষ্ঠিত এই ধরনের ব্যক্তিদেরই ইসিআই এর মেম্বার করা হয়। যেরকম বলা হয়েছিল যে একটা ঘটনা যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বিএন শ্রীকৃষ্ণা, 2 বিশ্ব স্বাস্থ্য যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চিফ সায়েন্টিস্ট সৌমিয়া স্বামীনাথন, এইচডিএফসির প্রাক্তন চেয়ারম্যান দীপক পারিকের মতো ব্যক্তিত্বকে ইসিআই এর মেম্বার করা হয়েছিল। বর্তমানে যে 3 জন যে কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী, প্রত্যেকেই কিন্তু ছিলেন আইএএস অফিসার অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার ছিলেন। এবং শুধু এখন বলে না, পূর্ববর্তী সময়েও দেখা গেছে যে ইসিআই এর মেম্বার আইএএস বা আইআরএস অফিসারদের করা হয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একমাত্র একজন বিচারপতি ও একজন আইনজীবী ছাড়া বাকি মোটামুটি যারা 26 জন পূর্ব মুখ্য নির্বাচন কমিশনার বা যাকে বলে চিফ ইলেকশন কমিশনার ছিল তারা সবাই ছিলেন কিন্তু সরকারি আমলা, ঠিক। এবং এখানে বলা হয়েছে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নির্বাচনী কাজকর্ম তদারকির জন্য উপকারী। কিন্তু নির্বাচন কমিশনারের কাজ কি কেবল ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সময় মতো ফল ঘোষণা করার জন্য সীমাবদ্ধ? বলা হচ্ছে যে হয়তো সরকারি আমলা বা যারা আধিকারিক বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের সাথে যুক্ত তাদেরকে ইলেকশন কমিশনের মেম্বার করলে বা তাদেরকে চিফ ইলেকশন কমিশনার করলে মনে করা হয় যে নির্বাচন হয়তো সুষ্ঠুভাবে হবে, ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে
রাখা সম্ভব হবে। কিন্তু ইলেকশন কমিশনের কাজ শুধুমাত্র ভোটকে কন্ডাক্ট করা বা ভোটের ফল প্রকাশ করা নয়। এখানে বলা হয়েছে আসলে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যাতে নাগরিকদের নিঃশর্ত আস্থা থাকা শুধু জরুরি নয়, অপরিহার্য। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসির কিন্তু স্তম্ভ বলা যেতে পারে। প্রত্যেকটি মানুষের যে ডেমোক্রেটিক রাইট যেটা এবং ভারতীয় সংবিধানের দ্বারা যেটি স্বীকৃত, তার যে অস্ত্র, তার যে ক্ষমতা, সেটা কিন্তু এনশিওর করার দায়িত্ব ইলেকশন কমিশনের ওপর আছে। অর্থাৎ প্রত্যেকটি সিটিজেনের, প্রত্যেকটি নাগরিকের আস্থা, ফেথ, এটা কিন্তু ইলেকশন কমিশনের ওপর থাকা অতিরিক্তভাবে জরুরি এবং এই আস্থা বজায় রাখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনারদের ওপরই বর্তায়। এরপর ভারতে অভিজ্ঞ অফিসারদের প্রতি আস্থা রাখা পোষণ করা দীর্ঘদিনের রীতি। কারণ ভারত মনে করে অভিজ্ঞ অফিসারদের প্রতি কিন্তু মানুষের আস্থা থাকবে। কারণ এক্ষেত্রে যুক্তি কি? অফিসাররা নিরপেক্ষ প্রশাসক হয়, শিক্ষিত, কঠিন পরীক্ষা পাশ করেন, তারা প্রযুক্তির নির্ভর, চিন্তায় দক্ষ এবং জনসেবার আদর্শে অনুপ্রাণিত। এসবের সঙ্গে প্রশাসনিক দক্ষতা জুড়লে তাদের নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান পরিচালনায় যোগ্য মনে করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে এই অফিসার কমিশনের যে নিরপেক্ষতার বিশ্বাস অনেক অংশে রাখতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এইসব অফিসার থাকার পরেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নিরপেক্ষতা, সেইটা নিয়ে বারংবার কোয়েশ্চেন বা প্রশ্ন উঠেছে। এখানে দেখা গেছে, দেখো এই সময় বিভিন্ন যে বিরোধী দল, তাদের বিভিন্ন অভিযোগ আছে। যেরকম বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে অভিযোগ তোলা হয় পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার দিল্লি থেকে অভিযোগ উঠেছিল সংখ্যালঘু সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইসব সত্ত্বেও আমরা দেখেছি যে অভিযোগ কিন্তু আসতেই থাকছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা নিয়ে। অর্থাৎ মানুষের কাছে নির্বাচনের স্বচ্ছতা সম্পর্কে আস্থা একটু হলেও কমে গেছে। এর কারণ অভিযোগের মূল হলো নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে একটি গভীর সংস্থা। অর্থাৎ নির্বাচন কমিশন আদৌ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে রান করতে পারছে কিনা, এটাই কিন্তু একটা মুখ্যত প্রশ্ন। এবং নির্বাচন যে কমিশন, সেখানে যে সদস্য, তাদের নিয়োগ পদ্ধতি নতুন করে আনা খুব জরুরি বলে লেখকের মনে হয়েছে এবং নতুন পদ্ধতি না আনলে এই সন্দেহ নিরসন করা কোনো উপায় নেই। এবার বলা হচ্ছে দুঃখজনক হলো এই জায়গাতেই আমাদের সমবেত কল্পনা শক্তি অত্যন্ত সীমিত। সুপ্রিম কোর্টে এবং জনপরিসরের আলোচনা দুই ক্ষেত্রেই একটা কথা বারবার শোনা যায় যে নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী যে দলনেতার সঙ্গে প্রধান বিচারপতিকেও রাখা হোক। বর্তমানে প্রাইম মিনিস্টার এবং যে অপোজিশন লিডার, তারা কিন্তু থাকে নিয়োগ কমিটিতে টু অ্যাপয়েন্ট দ্য মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন উঠেছে যে আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব, তাকেও কিন্তু এই কলেজিয়াম সিস্টেমের মধ্যে আনা হোক, সেইটা একটা প্রস্তাব। কারণ দেখা গেছে যে সিবিআই বা লোকপাল, এদের প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন সময় দেখা গেছে তারা মানুষের কিন্তু আস্থা মেনে চলতে পারেনি। এবং প্রাক্তন একটি বিচারপতি উল্লেখ করেছিলেন যে এই সিবিআই বা লোকপালের মতো প্রতিষ্ঠানগুলো খাঁচায় বাঁধা তোতা পাখির মতো রয়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে ফিরিয়ে আনতে হবে, যদিও সেটা দ্রুত ফল দেবে এমন চিন্তা অবাস্তব। অর্থাৎ বিশ্বাসযোগ্যতা কিন্তু ফেরানোর দায়িত্ব আমাদের গণতন্ত্রের ওপরই বর্তায়। বলা হয়েছে গণতান্ত্রিক মেরুদণ্ড সম প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা, সেখানে সরকার একটা আইন এনেছে যা কার্যত সরকারের নিয়ন্ত্রণের কর্তৃত্ব পাকাপোক্ত করে, রাজনীতি জনমতের প্রতি সাড়া দিয়ে সমাধান হাজির করে, এটাই কাম্য। এবং সেখানে দেখা গেছে যে শুধুমাত্র অভিযোগগুলোকে স্রেফ উড়িয়ে দিচ্ছে সরকার বা আমাদের যে দেশের শাসনতন্ত্র, সেটা না করে আদতেও যে সমস্যাগুলো আছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করার দরকার এবং সঠিক স্টেপ সেখানে নেওয়া দরকার। লাস্ট যে জায়গাটা, সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের কাজ কেবল ভোটার তালিকা সঠিক করা বা ইভিএম চালু নয়। যদিও এই কাজগুলো গুরুত্বপূর্ণ, কমিশনের স্থায়ী কর্মীদের প্রধান দায়িত্ব কিন্তু আস্থা মেনটেন করার প্রতিও বর্তায়। নেতৃত্বের কাজ হলো যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনড় আস্থা বজায় রাখা। কিছু অফিসার হয়তো এই প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন, কিন্তু সবাই পারবেন না। সামান্য কয়েকটি বদল এবং সংশোধন পর্যাপ্ত হবে না, দরকার একেবারে নতুন এবং বৈপ্লবিক চিন্তাভাবনা। এবং
বিধি সেন্টার ফর লিগাল পলিসির মতামতে এটি ব্যক্তিগত একটি উপস্থাপন। আশা করি তোমরা নতুন কিছু জায়গা পেলে, বা এটা যখন কোনো একটা কনস্ট্রাকটিভ এবং আলোচনার জায়গায় যাবে, তোমরা তোমাদের মতামত এই লেখনী থেকে কিছুটা হলেও পারবে এবং সেটাকে ব্যক্ত করতে পারবে। তো আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে আজকের সেশনটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা জায়গা যেভাবে আলোচনা করলাম, তোমরা মানে নতুন কিছু তথ্য অবশ্যই পেয়েছো। কেমন লাগলো জানিও। সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, লাইক করো, শেয়ার করো, জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেল টু গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট মাই চ্যানেল, অ্যাবাউট দ্য ভিডিওস অ্যান্ড টু গেট সাম এডুকেশন রিলেটেড পিডিএফস ফ্রম মাই চ্যানেল। আর তোমরা যদি কম্পিটিটিভ এক্সামিনেশনের ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও, আমার মেন্টরশিপ প্রোগ্রাম তোমরা জয়েন করতে পারো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করে জানাতে পারো, এবং ইউ ক্যান কানেক্ট উইথ অল অফ ইউর ডাউটস অর এনি কাইন্ড অফ ডাউটস ইউ ওয়ান্ট টু আস্ক ফ্রম মি, প্লিজ মেল মি থ্রু দিস মেল আইডি। এই মেল আইডি তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, কমেন্ট সেকশনে পাবে। আজকের মতো এইটুখানি, কালকে আবারও এডিটোরিয়াল অ্যানালিসিস তোমাদের জন্য থাকবে, অ্যান্ড আই এম ট্রাইং মাই বেস্ট টু কন্টিনিউ দিস সিজন। কারণ আমার মনে হয় এই জায়গাটায় আমিও প্রচুর সমৃদ্ধ হই এই ভিডিওগুলো করার জন্য, এবং তোমরাও উপকৃত হও। তাহলে ভালো থেকো, হ্যাভ এ গুড ডে। তোমরা স্টে হ্যাপি, স্টে হেলদি এবং কন্টিনিউ ইয়োর স্টাডি।